খনিকা, যে সকল কাব্যগ্রন্থ তিনি লিখেছেন প্রত্যেকটা কাব্যগ্রন্থ একটা কাব্যগ্রন্থ থেকে আর একটা কাব্যগ্রন্থকে ছাড়িয়ে গিয়েছে। তো রবীন্দ্রনাথকে তো আসলে আলোচনা করে শেষ করা যায় না। সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি তার যে আহ, অবদান রেখেছেন, সেখানে তিনি মানে অনেক বেশি সমাদৃত হয়েছেন। এবং তার লেখা আমরা যদি তার উপন্যাস পড়ি, তার ছোট গল্প পড়ি, তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা শাখাতেই তিনি জ্যোতিষ্কের মতো আলো ছড়িয়েছেন, এটা আপনারা জানেন। তো আমরা যেহেতু জানি যে রবীন্দ্রনাথ বিশ্বকবি, কেন তাকে বৈশ্বিক বা বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে আখ্যায়িত করা হলো, অবশ্যই তাহলে তার কবিতার মধ্যে তেমন কোনো গুণ রয়েছে। তা না হলে আমরা তাকে বিশ্বকবি উপাধিতে ভূষিত করতাম না। তো আমাদের ভাগ্য যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পাচ্ছি, সেটা হচ্ছে বলাকা। তো এই বলাকা হচ্ছে একটা মানে কাব্যগ্রন্থের নাম। সেই কাব্যগ্রন্থের একটা নাম কবিতা হচ্ছে বলাকা। সেই বলাকা কবিতাটা আমাদের ভাগ্য ভালো যে আমরা রবীন্দ্রনাথের এই কবিতাটা পাচ্ছি। বলাকা, বলাকা শব্দের অর্থ কি? বলাকা শব্দ বলতে স্থানীয় ভাষায় যেটা বলা হয় যে এটা বক, সাদা বক। যাদের গ্রাম অঞ্চলের বাড়ি আপনারা দেখে থাকবেন যে মাছের ঘের কিংবা কোনো জায়গায় খাল বিল শুকিয়ে গেলে সাদা সাদা বক, তারা ওই মাছ ধরতে আসে, আবার ঝাঁকে ঝাঁকে আসে, ঝাঁকে ঝাঁকে উড়ে যায়। তাদের এই যে এই যে মানে প্রাণোচ্ছল উড়ে যাওয়া, এবং সন্ধ্যার আগে তারা বাসায় ফিরে যায়। হুম। তো এটা হচ্ছে মোটামুটি বলাকা কাব্যের মেইন যে ব্যাপারটা, মানে সাদা বক, সেই সাদা বকের গতি। গতি বলতে দেখেন আমরা প্রত্যেকটা মানুষ, আপনারা সবাই তো ধরেন প্রবাসে আছেন, কর্মজীবী সবাই। ওখানে কর্ম না করলে তার আসলে বিদেশে যে কেউ তার অলসতা যাপন করে না বা অলস যাপন করে না, এখান থেকে টাকা পয়সা খরচ করে গিয়েছেন বা নিজের কোয়ালিটি এখানে দেখিয়ে তারপরে ওখানে একটা অবস্থান করেছেন। তো যাই হোক, দিন শেষে বছর শেষে আপনার দেশের কথা মনে পড়ে, আপনার বন্ধু বান্ধবের কথা মনে পড়ে, তার আগে মনে পড়ে আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার বাড়ি, আপনার আহ, ঘর, আপনার উঠান, আপনার প্রকৃতি, আপনার গ্রামের রাস্তাঘাট, এটা অবশ্যই আপনার মনে পড়ে। তো অনেকে দীর্ঘ 14 বছর, অনেকে 7 বছর এখনো প্রবাসে আছেন, অনেকে বছরে বছরে হয়তো আসতে পারেন। তো দিন শেষে আমাদের কিন্তু একটা গতি কাজ করে। গতি কি? বাড়ি ফেরার একটা গতি, ঘরে ফেরার একটা গতি। তো আমি সকালবেলায় উঠে খুব মানে ব্যস্ত হয়ে গোসল সেরে খাওয়া দাওয়া শেষ করে আমি ইউনিভার্সিটিতে এসেছি, কিছু কাজ করেছি, করে আপনাদের সাথে আমার ক্লাসটা, এরপর আমার আরো কিছু খাতা দেখার কাজ থাকবে, সেই কাজগুলো করে আমি আমার যতটুকু বাইরের কাজ আছে, বাজার সদাই করা, সেটুকু করে আমি আমার বাসায় ফিরবো। এই যে একটা তাড়া, একটা গতি, যে কোথায় কোথায় যাওয়ার গতি, বাসায় ফিরে যাওয়ার গতি। বলাকা কাব্যের মেইন ব্যাপারটা হচ্ছে একটা গতিবাদ। তো এই গতিবাদটাকে আমাদের বুঝতে গেলে, বুঝতে হলে মানে যদি আমরা বুঝতে পারি তাহলে বলাকা কাব্যটা আমরা বুঝতে পারবো। রবীন্দ্রনাথের বলাকা কাব্যটার মধ্য দিয়ে আমরা যেটা পাবো, মানে কাব্যর কথা আমি বলবো না, কবিতার কথাই বলবো, যে এই কবিতার বিষয় ভাবনা সম্পর্কে আমরা আসলে এই এটা পড়লে বুঝতে পারবো। বিশেষ করে এই কবিতাটার অলংকার, ছন্দ, শব্দ, ভাষা সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। এছাড়া কি কি মানে কিভাবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে তত্ত্ব দর্শন আমি বলছি না, বা গতিবাদ, গতিবাদ কিন্তু একটা দর্শন, ইজম, সেটা কিভাবে তিনি কাব্য মূল্য দিয়ে এখানে গুরুত্বপূর্ণ হিসেবে মানে দেখিয়েছেন, সেটা আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, আহ আমি একটু এই গল্প মানে বিশেষ করে এই কবিতাটার একটু বস্তু সংক্ষেপটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করি, যদিও আপনাদের কাছে বইপত্র আছে, আপনারা দেখছেন। আচ্ছা, এই যে 1 মিনিট, কবিতাটা কিন্তু বেশ বড় একটা কবিতা। যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে বলাকা, বলাকা তার একটা মানে বলাকা কিন্তু একটা তার কাব্যগ্রন্থ, একটু আগেই বললাম, এই সেই কাব্যগ্রন্থের একটা নাম কবিতা, মানে 36 সংখ্যক কবিতা হচ্ছে বলাকা। 1322 বঙ্গাব্দে কাশ্মীরের শ্রীনগরে অবস্থানকালে তিনি এই কবিতাটা রচনা করেছিলেন। তাহলে কোথায় বসে তিনি এই কবিতাটা রচনা করেছেন? কাশ্মীরের শ্রীনগরে বসে। কখনো কখনো প্রকৃতির দৃশ্যভিজ্ঞতা থেকে শুরু করে
কবিচিত্তে জেগে ওঠে আকস্মিক কাব্য প্রেরণা ও জীবন দর্শন। বলাকা তেমনি একটি প্রাকৃতিক এবং দৃশ্যানুভূতিজাত আকস্মিক প্রেরণালব্ধ কবিতা। তো শ্রীনগরে যে অবস্থানটা বা যে জায়গাটাতে থেকে তিনি এই কবিতাটা লিখেছেন, তো শ্রীনগরের ঝিলম নদীতে বোটে অবস্থান করার সময় তিনি আসন্ন সন্ধ্যার পটে দেখেছিলেন এক ঝাঁক বুনো হাঁসের উড়ে চলার দৃশ্য। এই বুনো হাঁস বলতেই কিন্তু সাদা বককে আমি বলেছি। তাদের পাখার শব্দধ্বনি কবির দৃষ্টির সম্মুখে তুলে ধরে বিশ্বের চাঞ্চল্য ও গতিশীলতার প্রতিচ্ছবি। এই প্রতিচ্ছবিকে অবলম্বন করে রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন গতি দর্শনের শিল্পমূর্তি। বলাকা প্রথম প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায়, এটা 1322 বঙ্গাব্দে। আচ্ছা, কোনো পাখির পাখার যে শব্দ বা তার উড়ে যাওয়ার যে একটা আওয়াজ, সেটা যখন আমরা দেখি, একটা জিনিস খেয়াল রাখবেন যে যাদের বাসায় কবুতর আছে, যারা ছোটবেলায় কবুতর পালতেন, কবুতরের পাখনায় কিন্তু যখন ওড়ে তখন কিন্তু একটা শব্দ আছে। তো প্রত্যেকটা পাখির বা প্রত্যেকটা প্রাণীর তাদের হেঁটে যাওয়া বা তাদের অবয়বের কিন্তু একটা মানে চিহ্ন আমরা তাদের চলাফেরা কিংবা তাদের যাদের পাখনা আছে সে পাখার মধ্যে দিয়ে পাই। তাহলে মোটামুটি মূল থিমটা আপনারা বুঝতে পারলেন। তো মূল পাঠ মূল পাঠটা যাওয়ার আগে আমি হচ্ছে বস্তু সংক্ষেপটা একটু পড়ি আপনাদের সাথে। যে ঝিলম নদীর যে ঝিলিমিলি বঙ্কিম স্রোত যেন বাঁকা তলোয়ার, মানে যে নদীর যে নদীতে বসে যে নদীর বোটে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছেন, সেটা কিন্তু তিনি সেই ঝিলিম নদীর বর্ণনা দিচ্ছেন। সন্ধ্যার অন্ধকার এসে যেন বাঁকা তলোয়ারটিতে খাপের খাপের মধ্যে পুরে নিল। শোনেন, আমরা জানি এখন আমাদের এখানে বাংলাদেশে যে সময়টা থেকে সকাল 10:30 বা এখন সামনে 11টা, এরপর মধ্যাহ্ন হবে, এরপর অপরাহ্ন আসবে, তারপর সন্ধ্যা আসবে। তো প্রত্যাহিক যেভাবে আমাদের ডে বাই ডে একটা রুটিন ওয়াইজ আমাদের আহ, সূর্য ডোবে এবং সূর্য ওঠে, তেমনি ঝিলিম নদীর ওখানেই বঙ্কিম মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে সন্ধ্যার অন্ধকার সেটাকে তিনি অবলোকন করেন। তো জোয়ার ভাটার পরম্পরার মতো দিনের আলোর শেষে যখন রাতের আলো আসে, অন্ধকার আসে, তো নদীর জলে যখন প্রতিবিম্বিত তারা আকাশের ছবির যেন বন্যায় ভেসে আসা তারা ফুল। এখানে আসলে অনেক বিবরণ দেওয়া, এই বিবরণটা আপনাদের পড়ার দরকার নেই। আম, হঠাৎ শোনা গেল এক ঝাঁক হাঁসের পক্ষধ্বনি, মানে তাদের পাখির পাখির পাখনার আওয়াজ, মানে তাদের পাখার ধ্বনি শোনা গেল। কবির মাথার উপর দিয়ে তারা শব্দের বিদ্যুৎ ছটা বিকর্ণ করে করে দিয়ে দূর দেশে উড়ে গেল। তাদের পাখার মদমত্ত অট্টহাস যেন আকাশে সৃষ্টি করলো শব্দ ঝড়। সুপ্ত আকাশ নদীতে এই শব্দ তরঙ্গ জাগিয়ে তুলল বিস্ময়ের প্রতিধ্বনি। ফলে নদী ও আকাশ একই সঙ্গে হয়ে উঠল গতি চঞ্চল। চলমানতার সঙ্গে যুক্ত হলো স্তব্ধতা। স্বর্গের অপ্সরা পৃথিবীর ঋষিদের তপস্যা ভঙ্গ করত। মানে এখানে অনেক বিবরণ দিয়েছে, মেইন ব্যাপারটা হচ্ছে আমি বলি। প্রথম প্যারাটাতে ঝিলম নদীর বিবরণ দিয়েছে। ওই নদীতে কাশ্মীরের ওই শ্রীনগরের ঝিলম নদীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ওখানে অবকাশ যাপন করার জন্য যান। তো ওই যখন বোর্ডে বসে তিনি যখন ওই নদীর সৌন্দর্য অবলোকন করছে, তখন আস্তে আস্তে বিকাল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তখন তিনি হঠাৎ দেখেন তার মাথার উপর দিয়ে কিছু সাদা বক উড়ে যাচ্ছে। এই সন্ধ্যার সময় উড়ে যাওয়ার ব্যাপারটা কি? অবশ্যই সে তার আশ্রয়ে ফিরে যেতে চাচ্ছে। একটা গতি, তাদের পাখার যে আওয়াজ, সেই গতির সাথে তিনি বিশ্ব দর্শন বা বিশ্ব মানুষের যে ছুটে চলা, সেটাকেই তিনি তুলে ধরার চেষ্টা করছেন। তো রবীন্দ্রনাথ আসলে সবসময় ডিটেলসে বলেন, ডিটেলসে লেখেন, এই জন্য আমি কবিতার মধ্যে যাচ্ছি না, আপনাদের আমি উপর থেকে যতটুকু বোঝানো যায় ততটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। তো এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, তারা আহ যেমন বলাকা যেমন সংসার নীড় ছেড়ে কিসের আবেগে আকুলে পাড়ি দেয়, অনিশ্চয়তায় উড়ে চলে, তেমনি আবার তিনি সেই বলাকারা কিন্তু কি হচ্ছে, সন্ধ্যার পর আবার কিন্তু তারা তাদের বাসায় ফিরে যাচ্ছে বা একটা নিরাপদ আশ্রয় ফিরে যাচ্ছে। প্রত্যেকটা মানুষেরও কিন্তু সেম একটা ব্যাপার যে অনেকে বলে না, যেখানে যাও না কেন সন্ধ্যার আগে ফিরে এসো, রাত করো না।
তো এই যে রাত করোনা শব্দটা যখন আপনার মাথায় গেঁথে থাকবে তখন দেখবেন দিনের ব্যস্ততা যত দ্রুত সম্ভব শেষ করে দ্রুত বাসায় ফেরার জন্য আমাদের যে তাড়া লাগে সেটাই। তো সবকিছুর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্যের মধ্যে তিনি একটা গতিতত্ত্ব দেখেছেন। এই গতিতত্ত্ব আলোচনা করতে যেয়ে তিনি বেকসর যে গতিতত্ত্ব বা গতিবাদ সেটাকে তিনি নিয়ে আসার চেষ্টা করেছেন। উম আর উপনিষদের কিছু শব্দ বা অর্থ তিনি এখানে ব্যবহার করেছেন যেটার মধ্যে দিয়ে উপনিষদে একে বলা হয় চৈরি বেতি, যেটা আপনাদের এই বইয়ের মধ্যেই রয়েছে। আচ্ছা, আপনাদের আমি সত্যি কথা বলতে বলাকা কাব্য থেকে আপনাদের কোনো ব্রড কোশ্চেন পরীক্ষায় হবে থাকবে না, কিন্তু এখান থেকে হয়তো কিছু এমসিকিউ থাকতে পারে। যেমন এমসিকিউ এর মধ্যে যেমন রবীন্দ্রনাথের বলাকা কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? আবার এরকম কোশ্চেন থাকতে পারে যে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যু, রবীন্দ্রনাথের আহ একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধের নাম বলুন, এই টাইপের ইয়ে থাকতে পারে। তো যাই হোক, আজকে আর সময় নষ্ট করব না, আমারও কিছু কাজ আছে, আপনাদের সাথে আর ক্লাসটা বড় করব না। বলাকা কাব্যটা আমি সামনের ক্লাসে কবিতা ধরে ধরে আমি একটু আলোচনা করে আপনাদের বাতায়ন পাশে গুবাক তরুর সারিতে চলে যাব। আপনারা পড়তে থাকেন, বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতাটাও পড়েন। এরপরে আরো একটা কবিতা রয়েছে আপনাদের, সেটা হচ্ছে নাটোরের বনলতা সেন, আহ জীবনানন্দ দাশের কবিতা। মেইন গুরুত্বপূর্ণ হচ্ছে বনলতা সেন কবিতাটা, বাতায়ন পাশে গুবাক তরুর সারি। তো আপনারা যদি চান তাহলে আমি বাতায়ন পাশে গুবাক তরুর সারি এবং বনলতা সেন এই দুটোরই আলোচনা শুরু করব সামনের ক্লাসে। আর তাহলে আমি বলাকা পড়াবো না। বলাকা কি নিয়ে কি আর কোনো জিজ্ঞাসা আছে বা পড়াতে হবে এমন কিছু আছে? না স্যার, চলবে। না স্যার, যেভাবে আপনি বললেন স্যার, যদি কোশ্চেন না আসে তাহলে আমরা নিজে থেকে একবার দুবার পড়ে নেবো ইনশাল্লাহ, আর ডিসকাস করে নেবো ইনশাল্লাহ। আর কোশ্চেন ইনশাল্লাহ স্যার আসবে না। আপনি সামনে করতে পারেন। হ্যাঁ, এখান থেকে ব্রড কোশ্চেন আসবে না। আর বলাকার মেইন ব্যাপারটা হচ্ছে যে একটা দর্শন, গতিবাদ। যেমন আপনারা বিদেশে আছেন, সকালবেলায় উঠে কর্মের জন্য আপনার দৌড়াতে হয়। আজকে কিছু টার্গেট থাকে আমাদের নির্দিষ্ট একটা জীবনের রুটিনে, সেই টার্গেটটা পূরণ করতেই হয়। হ্যাঁ, তারপরে আবার আবার আপনাদের আত্মীয় স্বজন, বউ বাচ্চা বা একটা নিরাপদ আশ্রয়ে আপনাদের ফিরে আসতে হয়। সেটার সাথে একটা বিশ্ব দর্শনের সাথে প্রত্যেকটা মানুষ আমরা এমন ছুটাছুটি করছি। আমরা দিন শেষে আমরা আমাদের বাসস্থানে ফিরে আসার জন্য এই যে আমাদের এত টার্গেট, এটাই হচ্ছে গতিবাদ, মানে বলাকা কাব্যের মেইন যে বিষয়বস্তু। তো ঠিক আছে, আমি তাহলে সামনের ক্লাসে আপনাদের বাতায়ন পাশে গুবাক তরুর সারি এবং বনলতা সেনের কবিতাটা পড়াবো, কেমন? তো ঠিক আছে, আহ, সবাই ভালো থাকবেন। আর শিবলি স্যার, সরি, জাস্ট 5 সেকেন্ড। আমরা কি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবো বিশুদার কাছে? বিশুদার কাছে জমা দিতে পারবেন, আপাতত আপনাদের কাছে রাখেন। যার যে যতটা রেডি করেছেন। বিশু একটু মনে হয় সমস্যায় আছেন। আহ তারপর বিশু আমাকে বলবে, স্যার আমি এখন একটু ফ্রি আছি, আমি তাহলে সবার অ্যাসাইনমেন্ট নিতে পারবো, তখন ওকে, আমি বলে দিব যে বিশুর কাছে দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আগামী আর আর একজন হ্যান্ড রাইজ করেছেন, কেউ কিছু, আর একজন কে? বিশু কিছু বলবেন? বিশুদা বলেন কিছু। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমি আজকে ক্লাস চন্দন বাবু। সরি স্যার, শুভ সকাল। স্যার, আপনি ওই এমসিকিউর কথা বলছিলেন, কয়টা এমসিকিউ আসবে আমাদের কোশ্চেনে, যদি একটু বলতে, প্রশ্নে আর কি। হ্যাঁ, আপনাদের 20টা এমসিকিউ আসবে। 20টা এমসিকিউ আসবে, সেখান থেকে 20টা এমসিকিউ কারেকশন করতে হবে। ওকে স্যার, আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ। স্যার, আপনি তো ইতালি বা কাতার এদের ক্লাস তো আগে করাইছেন, ওনাদের পরীক্ষাও নিছেন। তা একটা ডেমো প্রশ্ন কি আমাদের এখানে গ্রুপ দেওয়া যাবে, মানে দেখার জন্য যে প্রশ্নটা এরকম আসে পরীক্ষাতে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, আমি দিয়ে হ্যাঁ, দিব। দয়া করে 4টা দিবেন। ব্রড কোশ্চেন আসবে, সেখান থেকে 2টো লিখতে হবে, আর 20টা এমসিকিউ থাকে, তার থেকে 20টাই হচ্ছে অ্যান্সার করতে হয়। আয়েশা,
স্যার আসসালামু আলাইকুম। স্যার আমাদের কি পরীক্ষার আগে ইনফর্ম করে দেওয়া হবে না কয়েক মাস আগে? হ্যাঁ, অবশ্যই আপনাদের পরীক্ষার আগে রুটিন দেওয়া হবে। তারপর আপনাদের সাথে ইউনিভার্সিটি কথা বলবে, কিভাবে পরীক্ষা হবে, সিস্টেম, মক টেস্ট এগুলো তারা দেখাবে। আর অল ওভার হেল্পের জন্য তো আমি তো আছি। অন্য সাবজেক্টের শিক্ষকরা আছে। হ্যাঁ, তবে বিশেষ করে আপনাদের তো প্রথম সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় সেমিস্টার আবার ক্লাস হবে, দেন তারপর 2 সেমিস্টার একসাথে পরীক্ষা হবে। তো পরীক্ষা হওয়ার আপনাদের এখনো অনেক দেরি। আর বিশেষ করে আপনাদের সাথে আমার কানেকশনটা থাকবে কেন? দ্বিতীয় সেমিস্টারের বাংলা কোর্সটাও আমি পড়াই। এই জন্য আপনাদের সাথে একটা দীর্ঘ সম্পর্ক হয়ে যাবে। যেমন যে শিক্ষক প্রথম সেমিস্টারে পড়ায় সেই শিক্ষক যদি দ্বিতীয় সেমিস্টারে থাকে তার সাথে একটা ভালো বন্ডিং হয়ে যায়। তো অসুবিধা নেই। পরীক্ষা সংক্রান্ত যতটুকু অসুবিধা হয় আপনাদের মনে করেন, সব ধরনের জটিলতাকে যেভাবে সমাধান করা যায় আমি তো আছি, আপনাদের ইয়ে করব। পড়াশোনা করতে থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার ওর প্রশ্নটা মাইনুল একটু দিবেন প্লিজ। হ্যাঁ, আমি দিয়ে দিই। শুভ সকাল স্যার। হ্যাঁ, শুভ স্যার সকাল। স্যার, ওই আমাদের অ্যাসাইনমেন্টটা কি শুধুমাত্র হাতের লেখায় লিখতে হবে নাকি টাইপ করে লিখলেও চলবে? আমি বেটার হয় টাইপ সবাই। করে লিখি তো এই জন্য। আচ্ছা, হাতে লিখলেও কোনো অসুবিধা নেই, টাইপ করে লিখলেও ভালো হয়, টাইপ করে লিখলেই তো ভালো। তো যার যেটা সুবিধা হয় আপনারা সেটা সেভাবে জমা দিয়ে দেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। নেক্সট সপ্তাহে আবার ক্লাস হবে আপনাদের সাথে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।